শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী। আজ শুনবেন পঞ্চম পর্ব। আবহ, শব্দগ্রহণ এবং পাঠ অরুময় চক্রবর্তী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী। অপুদের বাড়ি হইতে কিছু দূরে একটা খুব বড় অশ্বত্থ গাছ ছিল। কেবল তাহার মাথাটা উহাদের দালানের জানালা কি রোয়াক হইতে দেখা যায়। অপু মাঝে মাঝে সেই দিকে চাহিয়া দেখিত। যতবার সে চাহিয়া দেখে ততবার তাহার যেন অনেক 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 দূরের দেশের কথা মনে হয়। কোন দেশ এ তাহার ঠিক ধারণা হইল না। কোথায় যেন কোথাকার দেশ। মার মুখে ওই সব দেশের রাজপুত্রদের কথাই সে শোনে। অনেক দূরের কথায় তাহার শিশু মনে একটা বিস্ময় মাখানো আনন্দের ভাবে সৃষ্টি করিত। নীল রঙের আকাশটা অনেক দূর, ঘড়িটা কুঠির মাঠটা অনেক দূর। সে বুঝাইতে পারিত না, বলিতে পারিত না কাহাকেও। কিন্তু এসব কথায় তাহার মন যেন কোথায় উড়িয়া চলিয়া যাইত। এবং সর্বাপেক্ষা কৌতুকের বিষয় এই যে অনেক দূরের এই কল্পনা তাহার মনকে অত্যন্ত চাপিয়া তাহাকে যেন কোথায় লইয়া ফেলিয়াছে। ঠিক সেই সময়ে মায়ের জন্য তাহার মন কেমন করিয়া উঠিত। যেখানে সে যাইতেছে সেখানে তাহার মা নাই, অমনি মায়ের কাছে যাইবার জন্য মন আকুল হইয়া পড়িত। কতবার যে এরকম হইয়াছে। আকাশের গায়ে অনেক দূরে একটা চিল উড়িয়া যাইতেছে, রবে ছোট্ট 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 হইয়া নীলুদের তাল গাছের উঁচু মাথাটা পিছনে ফেলিয়া দূর আকাশে ক্রমে মিলাইয়া যাইতেছে। চাহিয়া দেখিতে দেখিতে যেমন উড়ন্ত চিলটা দৃষ্টিপথের বাহির হইয়া যাইত, অমনি সে চোখ নামাইয়া লইয়া বাহির বাটি হইতে এক দৌড়ে রান্নাঘরের দাওয়ায় উঠিয়া গৃহকার্যরত মাকে জড়াইয়া ধরিত। মা বলিত, দেখো দেখো ছেলের কাণ্ড দেখো, ছাড় ছাড়, দেখছি শকরি হাত, ছাড়ো মানিক আমার, শোনা আমার, তোমার জন্য এই দেখো চিংড়ি মাছ ভাজছে, তুমি যে চিংড়ি মাছ ভালোবাসো, দুষ্টুমি করো না, ছাড়ো ছাড়ো। আহারাদির পর দুপুরবেলা তাহার মা কখনো কখনো জানালার ধারে আঁচল পাতিয়া লইয়া ছেঁড়া কাশিদাসী মহাভারতখানা সুর করিয়া পড়িত। বাড়ির ধারে নারিকেল গাছটাতে শঙ্খ চিল ডাকিত। অপু নিকটে বসিয়া হাতের লেখা কখ লিখিতে লিখিতে এক মনে মায়ের মুখের মহাভারত পড়া শুনিত। দুর্গাকে তাহার মা বলিত, একটা পান সেজে দে তো দুর্গা। অপু বলিত, মা সেই ঘুঁটে কুড়োনোর গল্পটা। তাহার মা বলে, ঘুঁটে কুড়োনোর কোন গল্প বলতো? ও সেই হরিহরের, সে তো অন্নদামঙ্গলে আছে, এতে তো নেই। পরে পান মুখে দিয়ে সুর করিয়া পড়িতে থাকিত। রাজা বলে, শুনো শুনো মুনির নন্দন, কহিব অপূর্ব কথা না যায় বর্ণন। সোমদত্ত নামে রাজা, সিন্ধু দেশে ঘর, দেবদ্বিজে হিংসা সোধা অতি। অপু অমনি মায়ের মুখের কাছে হাতখানি পাতিয়া বলিত, আমায় একটু পান। মা চিবনো পান নিজের মুখ হইতে ছেলের প্রসারিত হাতের উপর রাখিয়া বলিত, ইস বড্ড তেতো, এই ক্ষয়েরগুলোর দোষ, রোজ হাটে বারণ করি, ও ক্ষয়ের যেন আনে না, তবুও। জানালার বাহিরে বাঁশ বনের দুপুরের রৌদ্র মাখানো শ্যাওরা ঘেঁটু বনের দিকে চাহিয়া চাহিয়া মহাভারতের, বিশেষত কুরুক্ষেত্রের যুদ্ধের কথা শুনিতে শুনিতে সে তন্ময় হইয়া যায়। মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে কর্ণের চরিত্র বড় ভালো লাগে তাহার কাছে। ইহার কারণ কর্ণের উপর তাহার কেমন যেন একটা মমতা হয়। রথের চাকা মাটিতে পুঁতিয়া গিয়াছে, দুই হাতে প্রাণপণে সেই চাকা মাটি হইতে টানিয়া তুলিবার চেষ্টা করিতেছেন। সেই নিরস্ত্র অসহায় বিপন্ন কর্ণের অনুরোধ মিনতি উপেক্ষা করিয়া অর্জুন তীর ছুড়িয়া তাহাকে মারিয়া ফেলিলেন। মায়ের মুখে এই অংশ শুনিতে শুনিতে দুঃখে অপুর শিশু হৃদয় পূর্ণ হইয়া উঠিত। চোখের জল বাগ মানিত না, চোখ ছাপাইয়া তাহার নরম তুলতুলে গাল বাহিয়া গড়াইয়া পড়িত। সঙ্গে সঙ্গে মানুষের দুঃখে চোখে জল পড়ার যে আনন্দ, তাহা তাহার মনোরাজ্যে নব অনুভূতির সজীবত্ব লইয়া পরিচিত হইতে লাগিল। জীবনপথের যে দিক
মানুষের চোখের জলে, দীনতায়, মৃত্যুতে আশাহত, ব্যর্থতায়, বেদনায় করুণ, পুরনো বইখানার ছিঁড়া পাতার ভরপুর গন্ধে, মায়ের মুখের মিষ্ট সুরে, রৌদ্র ভরা দুপুরের মায়া অঙ্গুলি নির্দেশে তাহার শিশুদৃষ্টি অস্পষ্টভাবে সে পথের সন্ধান পাইত। বেলা পড়িলে মা গৃহকার্যে উঠিয়া গেলে সে বাহিরে আসিয়া রোয়াকে দাঁড়াইয়া দূরের সেই অশ্বত্থ গাছটার দিকে এক একদিন চাখিয়া দেখে। হয়তো কড়া চৈত্র বৈশাখের রৌদ্রে গাছটার মাথা ধোঁয়া ধোঁয়া অস্পষ্ট, নয়তো বৈকালের রাঙা রোদ অলসভাবে গাছটার মাথায় জড়াইয়া আছে। সকলের চেয়ে এই বৈকালের রাঙা রোদ মাখানো গাছটার দিকে চাহিয়াই তাহার মন কেমন করিত। কর্ণ যেন ওই অশ্বত্থ গাছটার উপরে, আকাশের তলে, অনেক দূরে কোথায় এখনো মাটি হইতে রথের চাকা দুই হাতে প্রাণপণে টানিয়া তুলিতেছে। রোজই তোলে মহাবীর, কিন্তু চিরদিনের কৃপার পাত্র কর্ণ। বিজয়ী বীর অর্জুন নহে, যে রাজ্য পাইল, মান পাইল, রথের উপর হইতে বাণ ছুঁড়িয়া বিপন্ন শত্রুকে নাশ করিল। বিজয়ী কর্ণ, যে মানুষের চিরকালের চোখের জলে জাগিয়া রহিল, মানুষের বেদনায় অনুভূতিতে সহচর হইয়া বিরাজ করিল সে। একদিন মহাভারতের যুদ্ধের কাহিনী শুনিতে শুনিতে তাহার মনে হয় যুদ্ধ জিনিসটা মহাভারতে বড় কম লেখা আছে। ইহার অভাব পূর্ণ করিবার জন্য এবং আশ মিটাইয়া যুদ্ধ জিনিসটা উপভোগ করিবার জন্য সে এক উপায় বাহির করিয়াছে। একটা বাখারি কিংবা হালকা কোনো গাছের ডালকে অস্ত্রস্বরূপ হাতে লইয়া সে বাড়ির পেছনে বাঁশবাগানের পথে অথবা বাহিরের উঠোনে ঘুরিয়া বেড়ায় ও আপন মনে বলে, তারপর দ্রোণ তো একেবারে 10 বাণ ছুড়লেন। তারপর তো অর্জুন করলেন কি, ঢাল আর তলোয়ার নিয়ে রথ থেকে লাফিয়ে পড়লেন। পরে এই যুদ্ধ, দুর্যোধন এলেন, ভীম এলেন, বাণী মানে আকাশ অন্ধকার করে ফেলেছে, আর কিছু দেখা গেল না। মহাভারতের রথিগণ মাত্র 88 দিবস যুদ্ধ করিয়া নাম কিনিয়া গিয়াছেন, কিন্তু রক্তমাংসের দেহে জীবন্ত থাকিলে তাহারা বুঝিতে পারিতেন যশলাভের পথ ক্রমশই কিরূপ দুর্গম হইয়া পড়িতেছে। বালকের আকাঙ্ক্ষা নিবৃত্তি করিতে তাহারা মাসের পর মাস সমানভাবে অস্ত্রচালনা করিতে পারিতেন কি? গ্রীষ্মকালের দিনটা, বৈশাখের মাঝামাঝি, নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের ধারে সেদিন দুপুরের কিছু পূর্বে দ্রোণগুরু বড় বিপদে পড়িয়াছিলেন। কপিধ্বজ রথ একেবারে তাঁহার ঘাড়ের উপরে, গাণ্ডীব ধনু হইতে ব্রহ্মাস্ত্র মুক্ত হইবার বিলম্ব চোখের পলক মাত্র। কুরু সৈন্যদলে হাহাকার উঠিয়াছে। এমন সময় শ্যাওড়া বনের ওদিক হইতে হঠাৎ কে কৌতুকের কণ্ঠে জিজ্ঞাসা করিল, ও কে রে অপু? অপু চমকিয়া উঠিয়া আকর্ণ টানা জ্যাকে হঠাৎ ছাড়িয়া দিয়া চাহিয়া দেখিল তাহার দিদি জঙ্গলের মধ্যে দাঁড়াইয়া তাহার দিকে চাহিয়া খিলখিল করিয়া হাসিতেছে। অপু চাহিতেই বলিল, হ্যাঁ রে পাগলা, আপন মনে কি বকছিস বিড়বিড় করে, আর হাত পা নাড়ছিস? পরে সে ছুটিয়া আসিয়া সস্নেহে ভাইয়ের কচি গালে চুমু খাইয়া বলিল, পাগল, কোথাকার একটা পাগল, কি বকছিলি রে অমন করে? অপু লজ্জিত মুখে বারবার বলিতে লাগিল, যা বকছিলাম বুঝি, আচ্ছা যা। অবশেষে দুর্গা হাসি থামাইয়া বলিল, আয় আমার সঙ্গে। পরে সে অপুর হাত ধরিয়া বনের মধ্যে লইয়া গেল। খানিক দূর গিয়া হাসি মুখে আঙুল দিয়া দেখাইয়া বলিল, দেখেছিস কত নোনা বেঁকেছে, এখন কি করে পারা যায় বল দেখি? অপু বলিল, অনেক রীতি, একটা কঞ্চি দিয়ে পারা যায় না? দুর্গা বলিল, তুই এক কাজ কর, ছুটে গিয়ে বাড়ির মধ্যে দেখে আকুশিটা নিয়ে আয় দেখি, আকুশি দিয়ে টান দিলে পড়ে যাবে, দেখিস এখন। অপু বলিল, তুই এখানে দাঁড়া দিদি, আমি আনছি। অপু আকশে আনিলে দুজনে মিলিয়া বহু চেষ্টা করিয়াও 4-5টার বেশি ফল পাড়িতে পারিল না। খুব উঁচু গাছ, সর্বোচ্চ ডালে যে ফল আছে তাহা দুর্গা আকশিতেও নাগাল পাইল না। পরে সে বলিল, চল আজ এইগুলো নিয়ে যাই, নাইবার বেলায় মাকে সঙ্গে করে আনবো, মার হাতে ঠিক নাগাল আসবে। দে নুনাগুলো আমার কাছে, তুই আকুশিটা দে। নুলুক পড়বি? একটা নিচু ঝোপের মাথায় ওড়কলমি লতায় সাদা সাদা ফুলের কুঁড়ি। দুর্গা হাতের ফলগুলা নামাইয়া নিকটের ফুলের কুঁড়ি ছিঁড়িতে লাগিল, বলিল, এদিকে সরে আয়, নোলক পরিয়ে দিই। তাহার দিদি ওড়কলমি ফুলের নোলক পরিতে ভালোবাসে। বন জঙ্গল সন্ধান করিয়া সে প্রায়ই খুঁজিয়া আনিয়া নিজে পরে ও ইতিপূর্বে কয়েকবার অপুকেও পরাইয়াছে। অপু কিন্তু মনে মনে নোলক পরা পছন্দ করে না। তাহার ইচ্ছা হইল, বলে নোলক তাহার দরকার নাই। তবে দিদির ভয়ে সে কিছুই বলিল না।
দিদিকে চটাইবার ইচ্ছা তাহার আদৌ নাই, কারণ দিদি বন জঙ্গল ঘুরিয়া কুলটা, জামটা, নোনাটা, আমড়াটা সংগ্রহ করিয়া তাহাকে লুকাইয়া খাওয়ায়। এমন সব জিনিস জুটাইয়া আনে যাহা হয়তো কুপথ্য হিসেবে উহাদের খাইতে নিষেধ আছে। কাজে অন্যায় হইলেও দিদির কথা না শোনা তাহার সাহসে কুলায় না। একটা কুঁড়ি ভাঙিয়া সাদা জলের মতো যে আঠা বাহির হইল, তাহার সাহায্যে দুর্গা অপুর নাকে কুঁড়িটি আঁটিয়া দিল। পরে নিজেও একটা পড়িল। তারপর ভাইয়ের চিবুকে হাত দিয়া নিজের দিকে ভালো করিয়া ফিরাইয়া বলিল, দেখি কেমন দেখাচ্ছে? বাহ, বেশ হয়েছে, চল মাকে দেখাইকে। অপু লজ্জিত মুখে বলিল, না দিদি, চল না, খুলে ফেলিস না যেন, বেশ হয়েছে। বাড়ি আসিয়া দুর্গা নোনা ফলগুলি রান্নাঘরের দাওয়ায় নামাইয়া রাখিল। সর্বজয়ে রাঁধিতেছিল দেখিয়া খুব খুশি হইয়া বলিল, কোথায় পেলি রে? দুর্গা বলিল, ওই লিচু জঙ্গলে, অনেক আছে, কাল গিয়ে তুমি পারবে মা? এখন পাকা, একেবারে সিঁদুরের মতো রাঙা। সে আড়াল ছাড়িয়া দাঁড়াইয়া বলিল, দেখো মা। অপু নোলক পুরিয়া দিদির পিছনে দাঁড়াইয়া আছে। সর্বজয়া হাসিয়া বলিল, ও মা, ও আবার কে রে? কে, চিনতে তো পাচ্ছি না। অপু লজ্জায় তাড়াতাড়ি নাকের ডগা হইতে ফুলের কুঁড়ি খুলিয়া ফেলিল। বলিল, ওই দিদি পরিয়ে দিয়েছে। দুর্গা হঠাৎ বলিয়া উঠিল, চলে অপু, ওই কোথায় ডুগডুগি বাজছে, চল, বাঁদর খেলাতে এসেছে ঠিক, শিগগির আয়। আগে আগে দুর্গা ও তাহার পিছনে পিছনে অপু ছুটিয়া বাটির বাহির হইয়া গেল। সম্মুখের পথ বাহিয়া বাঁদর নয়, ওপাড়ার চিনিবাস ময়রা মাথায় করিয়া খাবার ফেরি করিতে বাহির হইয়াছে। ওপাড়ায় তাহার দোকান, তাছাড়া সে আবার গুড়ের ও ধানের ব্যবসাও করে। কিন্তু পুঁজি কম হওয়ায় কিছুতেই সুবিধে করিতে পারে না, অল্প দিনই ফেল মারিয়া বসে। তখন হয়তো মাথায় করিয়া হাটে হাটে আলু, পটল, কখনো পান বিক্রয় করিয়া বেড়ায়। শেষে তাতেও যখন সুবিধা হয় না, তখন হয়তো সে ঝুলি ঘাড়ে করিয়া জাত ব্যবসা আরম্ভ করে। পরে হঠাৎ একদিন দেখা যায় যে আবার পাথুরে চুন মাথায় করিয়া বিক্রয় করিয়া বেড়াইতেছে। লোকে বলে, একমাত্র মাছ ছাড়া এমন কোনো জিনিস নাই যাহা তাকে বিক্রয় করিতে দেখা যায় নাই। কাল দশহরা, লোকে আজ হইতেই মুরকি সন্দেশ কিনিয়া রাখিবে। চিনিবাস হরিহর রায়ের দুয়ার দেয়া গেলেও এ বাড়ি ঢুকিল না, কারণ সে জানে এ বাড়ির লোক কখনো কিছু কেনে না। তবুও দুর্গা অপুকে দরজায় দাঁড়াইয়া থাকিতে দেখিয়া জিজ্ঞাসা করিল, যাই নাকি? অপু দিদির মুখের দিকে চাহিল। দুর্গা চিনিবাসের দিকে ঘাড় নাড়িয়া বলিল, না। চিনিবাস ভুবন মুখুজ্জের বাড়ি গিয়া মাথায় চাঙারি নামাইতেই বাড়ির ছেলেমেয়েরা কররব করিতে করিতে তাহাকে ঘিরিয়া দাঁড়াইল। ভুবন মুখুজ্জে অবস্থাপন্ন লোক, বাড়িতে 5-6টা গোলা আছে। এই গ্রামে অন্নদারায়ের নিচেই জমিজমা ও সম্পত্তি বিষয়ে তাহার নাম করা যাইতে পারে। ভুবন মুখুজ্জের স্ত্রী বহুদিন মারা গিয়াছেন। বর্তমানে তাহার সেজ ভাইয়ের বিধবা স্ত্রী এ সংসারের কর্ত্রী। সেজ বউয়ের বয়স 40-এর উপর হইবে। অত্যন্ত কড়া মেজাজের মানুষ বলিয়া তাহার খ্যাতি আছে। সেজ বউ একখানা মাজা পিতলের সরাই করিয়া চিনিবাসের নিকট হইতে মুরকি, সন্দেশ, বাতাসা দশহারা পূজার জন্য লইলেন। ভুবন মুখুজ্জের ছেলে মেয়ে ও তাহার নিজের ছেলে সুনীল সেইখানেই দাঁড়াইয়াছিল। তাহাদের জন্য খাবার কিনিলেন। পরে অপুকে সঙ্গে লইয়া দুর্গা চিনিবাসের পেছন পেছন ঢুকিয়া উঠোনে আসিয়া দাঁড়াইয়া আছে দেখিয়া সেজ বউ নিজের ছেলে সুনীলের কাঁধে হাত দিয়া একটু ঠেলিয়া দেয়া বলিলেন, যাও না, ওর ওয়াকে উঠে গিয়ে খাও না, এখানে ঠাকুরের জিনিস মুখ থেকে ফেলে ইঁটো করে বসবে। চিনিবাস চাঙারি মাথায় তুলিয়া পুনরায় অন্য বাড়ি চলিল। দুর্গা বলিল, আয় অপু, চল দেখি টুনুদের বাড়ি। ইহারা সদর দরজা পার হইতেই সেজ বউ মুখ ঘুরাইয়া বলিয়া উঠিলেন, দেখতে পারিনি বাবু, ছুঁড়িটা চেকে হ্যাংলা স্বভাব, নিজের বাড়ি আছে, গিয়ে বসে কিনে খেয়ে জানা, তারা লোকের দোত্তর, যেমন মা তেমনি ছা। ইহাদের বাটির বাহির হইয়া দুর্গা ভাইকে আশ্বাস দিবার সুরে বলিল, চিনিমাসের ভারী দুধ খাবার, বাবার কাছ থেকে দেখিস রথের সময় 4টে পয়সা নেব, তুই 2টো আমি 2টো, তুই আর আমি মুরগি কিনে খাবো। খানিকটা পরে ভাবিয়া ভাবিয়া অপু জিজ্ঞাসা করিল, রথের আর কতদিন আছে রে দিদি? কয়েক মাস কাটিয়া গিয়াছে। সর্বজয়া ভুবন মুখুজ্জের বাড়ির কুয়া হইতে জল তুলিয়া আনিল। পিছনে পিছনে অপু মায়ের আঁচল মুঠা পাকাইয়া ধরিয়া ও বাড়ি হইতে আসিল। সর্বজয়া ঘোড়া নামাইয়া রাখিয়া বলিল, তা তুই পিছনে পিছনে অমন করে ঘুরতে লাগলি কেন বল দেখি? ঘরকন্যার কাজকর্ম সারবো তবে তো ঘাটে যাব, কাজ করতে দিবি না? না। অপু বলিল, তা হোক, কাজ তুমি ও বেলা করো, এখন তুমি যাও ঘাটে। পরে মায়ের সহানুভূতি আকর্ষণের আশায় অতীব করুণ স্বরে কহিল, আচ্ছা, আমার খিদে পায় কি পায় না, আর 4 দিন যে খাইনি,
খাওনি তো করবো কি? রোদ্দুরে বেরিয়ে বেরিয়ে জ্বর বাঁধিয়ে বসবে, বললে কথা কানে নাও নাকি তোমরা? সৃষ্টির কাজ করবো তবে তো ঘাটে যাবো, বসে তো নেই। যা বাবু, ওরকম দুষ্টুমি করিস নি, তোমাদের ফরমাস মতো কাজ করবার সাধ্য আমার নেই, যা। অপু মায়ের আঁচল আরও জোর করিয়া মুঠা পাকাইয়া ধরিয়া বলিল, কখনো তোমার কাজ করতে দেব না, রোজই তো কাজ করো, একদিন বুঝি বাদ যাবে না? এক্ষুনি ঘাটে যাও না, আমি শুনব না, করো দেখি কেমন কাজ করবে। সর্বজয়া পুত্রের দিকে চাহিয়া বলিল, ওরকম দুষ্টুমি করো না, ছি, এই হয়ে গেল বলে, আর একটুখানি সবুর করো, ঘাটে যাব, ছুটে এসে তোমার ভাত চড়িয়ে দেবো। দুষ্টুমি করে কি? ছাড় আঁচল, কখানা পলতার বড়া ভাজা খাবি বল দেখি। ঘণ্টাখানেক পর অপু মহা উৎসাহের সহিত খাইতে বসিল। গ্লাস তুলিয়া সে ঢকঢক করিয়া অর্ধেকখানি খালি করিয়া ফেলিয়া পরে আরও দু এক গ্লাস খাইয়া কিছু ভাত পাতের নিচে ছড়াইয়া বাকি জলটুকু শেষ করিয়া হাত তুলিয়া বসিল। কই খাচ্ছিস কই? এতক্ষণ তো ভাত ভাত করে হাঁপাচ্ছিলে, পলতার বড়া, ওই তো সবই ফেলে রাখবি, খেলি কি তবে? সর্বজয়া এক বাটি দুধ ভাত মাখিয়া পুত্রকে খাওয়াইতে বসিল। দেখি হাঁ করো, তোমার কপালখানা মন্ডা না মেঠাই না, দুটো ভাত আর ভাত, তা ছেলের দশা দেখলে হয়ে আসে, রোজ ভাত খেতে খেতে মুখ কাঁচু মাচু, বাঁচবে কি খেয়ে? বাঁচতে কি এসেছো? আমায় জ্বালাতে এসেছো বইতো না, ওরকম মুখ ঘুরিও না, ছি। করো লক্ষ্মী, দেখি এই দলাটা হলেই হয়ে গেল, আবার ওবেলা টুনুদের বাড়িতে মনসার ভাসান হবে, তুই জানিস না বুঝি? শিগগির শিগগির খেয়ে নিয়ে চলো, আমরা সব। দুর্গা বাড়ি ঢুকিল, কোথা হইতে ঘুরিয়া আসিতেছে, এক পা ধুলা, কপালের সামনে এক গোছা চুল সোজা হইয়া প্রায় 4 আঙুল উঁচু হইয়া আছে। সে সবসময় আপন মনে ঘুরিতেছে। পাড়ায় সমবয়সী ছেলেমেয়ের সঙ্গে তাহার বড় একটা খেলাধুলা নাই। কোথায় কোন ঝোপে বইঁচি পাকিল, কাদের বাগানে কোন গাছটায় আমের গুঁটি বাঁধিয়াছে, কোন বাঁশতলায় শেয়া ফুল খাইতে মিষ্ট, এসব তাহার নখ দর্পণে। পথে চলিতে চলিতে সে সর্বদা পথের দুই পাশে সতর্ক দৃষ্টিতে চাহিয়া দেখিতে দেখিতে চলিয়াছে, কোথাও কাঁচ পোকা বসিয়া আছে কিনা। যদি কোথাও কোনটিকারি গাছের পাকা ফল দেখিতে পাইল, তৎক্ষণাৎ খেলাঘরের বেগুন গড়িবার জন্য তাহার তুলিতে বসিয়া যাইবে। হয়তো পথে কোথাও বসিয়া সে নানা রকমের খাপড়া লইয়া ছুঁড়িয়া পরীক্ষা করিয়া দেখিতেছে, গঙ্গা যমুনা খেলায় কোনখানায় ভালো তাক হয়, পরীক্ষায় যেখানে ভালো বলিয়া প্রমাণিত হইবে সেখানে সযত্নে আঁচলে বাঁধিয়া লইবে। সর্বদাই সে পুতুলের বাক্স খেলাঘরের সরঞ্জাম লইয়া মহাব্যস্ত। সে ঢুকিয়া অপরাধীর দৃষ্টিতে মায়ের দিকে চাহিল। সর্বজয়া বলিল, এলে এসো, ভাত তৈরি, খেয়ে আমায় উদ্ধার করো, তারপর আবার কোন দিকে বেরোতে হবে বেরো। পৌষেক মাসের দিন সকলের মেয়ে দেখো কে যাও সেজুতি করছে, শিব পুজো করছে, আর অত বড় ধাড়ি মেয়ে দিনরাত কেবল টোটো। সেই সকাল হতে না হতে বেরিয়েছে, আর এখন এই বেলা দুপুর ঘুরে গিয়েছে, এখন এলো বাড়ি। মাথাটা চিড়ি দেখো না, না একটু তেল দেওয়া, না একটু চিরুনি চোয়া না, কে বলবে বামুনের মেয়ে, ঠিক যেন দুলে কি বাগদিদের, বিয়েও হবে ওই দুলে বাগদিদের বাড়িতে। আঁচলে ওগুলো কি ধন্দৌলত বাঁধা, খোলো। দুর্গা ভয়ে ভয়ে আঁচলের খুঁটি খুলিতে খুলিতে কহিল, ওই রায় কাকাদের বাড়ির সামনে কালকা সন্ধে গেছে। পরে ঢোক গিলিয়া কহিল, এই অনেক বেনে বউ, তাই। বেনু বউয়ের কথায় হৃদয় গলে না এমন পাষাণ জীব জগতে অনেক আছে। সর্বজয়া তেলে বেগুনে জ্বলিয়া কহিল, তোর বেনে বউয়ের না নিকুচি করেছে, যত ছাই আর ভস্য সে 8 দিন বেঁধে নিয়ে ঘুরছে, আজ টানে মেরে তোমার পুতুলের বাক্স ওই বাঁশতলার ডোবায় যদি না ফেলি তবে। সর্বজয়ের কথা শেষ হইবার পূর্বেই এক ব্যাপার ঘটিল। আগে আগে ভুবন মুখুজ্জের বাড়ির সেজ ঠাকুর, পেছনে পেছনে তাহার মেয়ে টুনু ও দেওরের ছেলে সতু, তাহাদের পেছনে আর 4-5টি ছেলে মেয়ে সম্মুখ দরজা দিয়া বাড়ি ঢুকিল। সেজ ঠাকুর কোনো দিকে না চাহিয়া বাড়ির কাহারও সহিত কোনো আলাপ না করিয়া সোজা হন হন করিয়া ভেতরের দিকে রোয়াকে উঠিলেন। নিজের ছেলের দিকে ফিরিয়া কহিলেন, কই নিয়ে আয়, বের কর পুতুলের বাক্স দেখি। এ বাড়ির কেহ কোনো কথা বলিবার পূর্বেই টুনু ও সতু দুজনে মিলিয়া দুর্গার টিনের পুতুলের বাক্সটা ঘর হইতে বাহির করিয়া আনিয়া রোয়াকে নামাইল, এবং টুনু বাক্স খুলিয়া খানিকটা খুঁজিবার পর এক ছড়া পুঁতির মালা বাহির করিয়া বলিল, এই দেখো মা, আমার সেই মালাটা, সেদিন যে সেই খেলতে গিয়েছিল সেদিন চুরি করে এনেছে। সতু বাক্সের এক কোণ সন্ধান করিয়া গোটা কতক আমের গুটি বাহির করিয়া বলিল, এই দেখো জেঠিমা, আমাদের সোনামুখী গাছের আম পেড়ে এনেছে। ব্যাপারটা এত হঠাৎ হইয়া গেল, বা ইহাদের গতিবিধি এ বাড়ির সকলের কাছে এত রহস্যময় মনে হইল,
যে এতক্ষণ কাহারও মুখ দিয়া কোনো কথা বাহির হয় নাই। এতক্ষণ পরে সর্বজয়া কথা খুঁজিয়া পাইয়া বলিল, কি খুড়িমা, কি হয়েছে? পরে সে রান্নাঘরের দাওয়া হইতে ব্যগ্রভাবে উঠিয়া আসিল। এই দেখো না কি হয়েছে, কীর্তিখানা দেখো না একবার। তোমার মেয়ে সেদিন খেলতে গিয়ে টুনুর পুতুলের বাক্স থেকে এই পুঁতির মালা চুরি করে নিয়ে এসছে। মেয়ে কদিন থেকে খুঁজে খুঁজে হয় না। তারপর সতু গিয়ে বললে যে তোর পুঁতির মালা দুর্গা দিদির বাক্সের মধ্যে দেখে এলাম, দেখো একবার কাণ্ড। তোমারও মেয়ে কম ডাকি, চোরের বেহত্ত চোর। আর ওই দেখো না বাগানের আমগুলো গুটি পড়তে দেরি হয় না, চুরি করে নিয়ে এসে বাক্সে লুকিয়ে রেখেছে। যুগপৎ দুই চুরির অতর্কিততায় আড়ষ্ট হইয়া দুর্গা পাঁচিলের গায়ে ঠেস দিয়া দাঁড়াইয়া ঘামিতেছিল। সর্বজয়া জিজ্ঞাসা করিল, এনেছিস এই মালা ওদের বাড়ি থেকে? দুর্গা কথার উত্তর দিতে না দিতে সেজবউ বলিলেন, না হলে কি আর মিথ্যে করে বলছি নাকি? বলি এই আম কটা দেখো না, সোনামুখীর আম চেনো নাকি? এও কি মিথ্যে কথা? সর্বজয়া অপ্রতিভ হইয়া বলিল, না সেজ করি, আপনার মিথ্যে কথা তা তো বলিনি, আমি ওকে জিজ্ঞেস করছি। সেজ ঠাকরুন হাত নাড়িয়া ঝাঁঝের সহিত বলিলেন, জিজ্ঞেস করো আর যা করো বাবু, ওই মেয়ে সোজা মেয়ে হবে না, আমি বলে দিচ্ছি। এই বয়সে যখন চুরিবিদ্যা ধরেছে তখন এরপরে যা হবে সে টেরই পাবে। চলে শুধু নে আমি গুড়গুলো বেঁধে নে। বাগানের আমগুলো লক্ষ্মীচারা ছুরির চালায় যদি চোখে দেখবার আছে। টুনো মালা নিয়েছিস তো? সর্বজয়ার কি জানি কেমন একটু রাগ হইল। ঝগড়াতে সে কিছু পিছু হটিবার পাত্র নয়। বলিল, পুঁতির মালার কথা জানি না সেজে কুড়ি, কিন্তু আমের গুটিগুলো সেগুলো পেরেছি কি তলা থেকে কুড়িয়ে এনেছে, তার গায়ে তো নাম লেখা নেই সেজে কুড়ি। আর ছেলে মানুষ যদি ধরো এনেই থাকে। সেজ ঠাকুরুন অগ্নিমূর্তি হইয়া বলিলেন, বলি কথাগুলো তো বেশ কেটে কেটে বলছো। বলি আমের গুটিতে নাম লেখা না হয় নেই, তোমাদের কোন বাগান থেকে এগুলো এসেছে তা বলতে পারো? বলি টাকাগুলোতেও তো নাম লেখা ছিল না, তা তো হাত পেতে নিতে পেরেছিলে। আজ 1 বছরের ওপর হয়ে গেল, আজ দেবো কাল দেবো, আসবো এখন, ও বেলা টাকা দিয়ে দিও, ও আমি আর রাখতে পারবো না, টাকার জোগাড় করে রেখো বলে দিচ্ছি। দলবল সহ সেজ ঠাকুরুন দরজার বাহির হইয়া গেলেন। সর্বজয়া শুনিতে পাইল, পথে কাহার কথার উত্তরে তিনি বেশ উচ্চকণ্ঠেই বলিতেছেন, ওই ও বাড়ির ছুঁটা টুনুর বাক্স থেকে এই পুঁতির মালা ছড়াটা চুরি করে নিয়ে গিয়ে করেছে কি নিজের বাক্সে লুকিয়ে গেছে। আর দেখো না এই আমগুলো পাশেই বাগান, যত ইচ্ছে পারল হলো, তাই বলতে গেলাম, তা আমায় আবার কেটে কেটে বলছে। এখানে সেজবউ সর্বজয়ের কথা বলিবার ভঙ্গি নকল করিলেন। তা এনেছে ছেলে মানুষ, ওরকম ও এনেই থাকে, ওতে কি তোমাদের নাম লেখা আছে নাকি? ময় কি কম চোর নাকি? মেয়ের শিক্ষিকা না উনি হয়েছে, বাড়ি সত্য সব চোর। অপমানে দুঃখে সর্বজয়ার চোখে জল আসিল। সে ফিরিয়া দুর্গার রুক্ষ চুলের গোছা টানিয়া ধরিয়া ডাল ভাত মাখা হাতে দুর্দার করিয়া তাহার পিঠে কিলের উপর কিল ও চড়ের উপর চড় মারিতে মারিতে বলিতে লাগল, অপত বলে এটা করতে গেছে জুটেছে, মলে আপদ চুকে যায়, মরেও না যে বাঁচি, হরে চলো বেরো বাড়ি থেকে, দূর হয়ে যায় কোনি বেরো। দুর্গা মার খাইতে খাইতে ভয়ে খিড়কি দৌড় দিয়া ছুটিয়া বাহির হইয়া গেল। তাহার ছেঁড়া রুক্ষ চুলের গোছা 2-1 গাছা সর্বজয়ের হাতে থাকিয়া গেল।